হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে রেনেসান্স স্পেকট্রাম চ্যানেলে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। এইটা আমাদের নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রত্যেক বছরই অ্যাডমিশনে এবং এইচএসসিতে প্রশ্ন আসে। এখান থেকে সিকিউ এবং এমসিকিউ দুইটাই সম্ভব। তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, পড়াশোনা করছি সাস্টে। তো ফ্রিকশন বা ঘর্ষণ জিনিসটা কি? ধরো, একটা রাস্তা আছে, পিচ্ছিল রাস্তা, খুবই মসৃণ একটা রাস্তা। তুমি এতই মসৃণ যে তুমি এই রাস্তাটার উপর হাঁটতেছ, বাট সামনে এগোতে পারতেছো না। মানে তুমি হাঁটতেছো সামনে এগোনোর জন্য, বাট তুমি জাস্ট এখানে হেঁটেই চলছো, কিন্তু সামনে এগোচ্ছ না। কেন? কারণ এই মাটি বা রাস্তা তোমার উপর, মানে তোমার গতির বিপরীতে কোনো বল প্রয়োগ করছে না, যার ফলে তুমি জাস্ট এর মধ্যেই সীমাবদ্ধ। এর পেছনে মানে সামনে আর এগোতে পারতেছো না। এখন তুমি একটা অমসৃণ একটা রাস্তায় চলে আসছো, পিচ্ছিল না, আমরা নর্মালি যেরকম রাস্তায় হাঁটা চলা করি এরকম একটা রাস্তায় তুমি হাঁটতেছো এবং তুমি সামনে চলে যাচ্ছ। কেন? কারণ এই রাস্তাটা পিছনের দিকে তোমাকে একটা বল প্রয়োগ করতেছে, যার ফলে তুমি সামনে এগোতে পারতেছো। তো যে বলটা রাস্তা প্রয়োগ করতেছে তোমার গতির বিপরীতে, এইটা হচ্ছে ঘর্ষণ। এইটা তো দেখলাম যে একটা এই মাটি ছিল স্থির, তুমি জাস্ট সামনে মানে এগিয়ে যাচ্ছিলা। তো এখন যদি ঘটনা এমন ঘটে যে দুইটা বস্তু একটা অপরটার সাথে সংস্পর্শে আছে। ধরো এইটা এ বস্তু, এটা বি বস্তু। এ বস্তু এদিকে গতিশীল, বি বস্তু এদিকে গতিশীল। এখন এ বস্তু, ঘর্ষণ জিনিসটা কি এটা একটু ফিল করো। এ বস্তু আর বি বস্তু যখন সংস্পর্শে আছে, তখন এ বস্তু দেখলো বি বস্তু যাচ্ছে এদিকে। তো এ বস্তুটা বি বস্তুর গতির বিপরীতে একটা বল প্রয়োগ করবে, এটা হচ্ছে ফ্রিকশন। আবার এ বস্তু এদিকে যাচ্ছে, বি বস্তু দেখলো এদিকে যাচ্ছে, তো বি বস্তু এ বস্তুর উপর এর গতির বিপরীতে একটা বল প্রয়োগ করবে, এটা হচ্ছে ফ্রিকশন। ওকে। এখন আমাদের বইয়ে লেখা থাকে যে ঘর্ষণ কাজ করে গতির বিপরীতে। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল না, কিছু অংশে ঠিক। আসলে ঘর্ষণ কাজ করে আপেক্ষিক গতির বিপরীতে। আপেক্ষিক গতির বিপরীতে কিভাবে? এই যে এ বস্তুটা আর বি বস্তুটা যে বিপরীত দিকে চলাচল করতেছে, এখন এ বস্তু বি বস্তুর উপর কতটুকু ঘর্ষণ প্রয়োগ করবে এইটা নির্ভর করবে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ। এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর উপর, বি বস্তুর বেগের উপর নির্ভর করবে যে ফ্রিকশন কতটুকু প্রয়োগ হবে। আপেক্ষিক বেগ সম্পর্কে তোমরা হয়তো ভেক্টরে, মানে এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসার কথা। ওকে। আবার এ বস্তুটা যে এদিকে গতিশীল, এ বস্তুর উপর বি বস্তুটা কতটুকু ঘর্ষণ প্রয়োগ করবে এইটা নির্ভর করবে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর গতির উপর। ওকে। সো পরীক্ষায় যদি মার্ক পেতে চাও, তোমাকে এইটাই লিখতে হবে। আপেক্ষিক, সরি, ঘর্ষণ কাজ করে গতির বিপরীতে। এটা ভুল হইলেও, মানে আধা অংশে ভুল, বাট পরীক্ষা মার্ক পেতে হলে তোমাকে এইটাই লিখতে হবে। আর এটা একদম সব অংশেই সঠিক, কিন্তু এইটা আমাদের অপশনে থাকে না। ওকে। সো চলো এখন ঘর্ষণ সম্পর্কে আরেকটু জানি। ঘর্ষণ চার প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, এটার ইংরেজি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন।
2 হচ্ছে গতীয় ঘর্ষণ, এটাকে বলে কাইনেটিক ফ্রিকশন। 3 হচ্ছে প্রবাহী ঘর্ষণ, এটাকে বলে ফ্লুইড ফ্রিকশন। 4 নম্বর হচ্ছে আবর্ত ঘর্ষণ, বা রোলিং ফ্রিকশন। ওকে, এগুলো হচ্ছে ঘর্ষণের প্রকারভেদ। কিন্তু আমরা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে শুধু এই দুইটা পড়ব, ঠিক আছে? নিচের দুইটা পড়ার দরকার নাই। নিচের দুইটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই, মানে নিউটনীয় বলবিদ্যায় নাই। নিউটনীয় বলবিদ্যাতে শুধু এই দুইটা নিয়ে কথা হবে। তো চলো শুরু করে দিই এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা। প্রথমে আমরা পড়ব কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ নিয়ে। গতীয় ঘর্ষণ জিনিসটা কি? ধরো একটা রাস্তা, এখানে একটা ব্লক আছে যেটা সামনের দিকে গতিশীল অবস্থায় আছে, এটাকে এফ বলে টানা হচ্ছে সামনের দিকে। তো গতিশীল অবস্থায় এর গতির বিপরীতে যে ঘর্ষণটা প্রয়োগ হবে সেটাই হচ্ছে গতীয় ঘর্ষণ। অর্থাৎ বস্তুটাকে গতিশীল থাকতে হবে। তাহলে শর্ত কি? বস্তু গতিশীল হবে। বুঝছো? দ্বিতীয়ত, এই যে ফ্রিকশনটা, এই ফ্রিকশনটা নির্ভর করে বস্তুর প্রতিক্রিয়া বলের উপর, অভিলম্ব প্রতিক্রিয়া বলের উপর। অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কি? এই বস্তুটা ধরো এর ভর হচ্ছে এম, সো রাস্তায় চলার সময় এটি রাস্তার উপর একটা ওজন প্রয়োগ করবে, তাই না? ওজন ডব্লিউ ইকুয়াল এম জি আমরা জানি। এখন নিউটনের থার্ড ল কি বলে? যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এই ক্রিয়াটার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। ওকে, এটাকে বলে আর। সো এই রিয়াক্ট মানে এই প্রতিক্রিয়া বলের উপর, মানে সরি, এই প্রতিক্রিয়া বলের সো এই ফ্রিকশনটা এই প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। ওকে, সো এই এফ সমানুপাতিক আর। এখন যেহেতু এটা কাইনেটিক ফ্রিকশন, সো এটাকে আমরা এফ কে লিখব। ওকে, সো এইখান থেকে আমরা সূত্র বের করতে পারি যে এফ কে সমান, আমরা জানি সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হইলে আমাদের একটা ধ্রুবক বসাইতে হয়। এক্ষেত্রে ধ্রুবক কোনটা হবে? এক্ষেত্রে ধ্রুবক হবে মিউ কে ইন্টু আর। এখানে মিউ কেটা কি? মিউ কে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আর কি? আর হচ্ছে প্রতিক্রিয়া বল বা রিঅ্যাক্ট্যান্ট ফোর্স। বুঝলা? সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, গতীয় ঘর্ষণের ফর্মুলা। আমাদের এই মিউকে, এইটার ভ্যালু আমরা এমনি নর্মালি জানি না, এটা প্রশ্নে দেয়া থাকবে। এই ভ্যালুটা আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারি। তো চলো এখন আমরা সহজ সহজ দুইটা ম্যাথ দেখব। সো এই ম্যাথে দাঁড়াও একটু, এই তীরটা বোঝা যাচ্ছে না, কোন কালার দিব? লাল দিই। এটা দ্বারা বুঝাইছে যে এখানে ব্লকটার উপর 10 নিউটন বল দিয়ে এটাকে টানা হচ্ছে এদিকে, এটা মিউ কে হবে, এর মিউ কে হচ্ছে 0.2। এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণটা নির্ণয় করতে বলছে। আমরা জানি যে ফ্রিকশন
গতীয় ঘর্ষণ ইকুয়াল মিউ কে ইন্টু আর। এখন এখানে মিউ কে দেয়া আছে হচ্ছে 0.2, আর এর ভ্যালু হচ্ছে এখানে 4 ইন্টু জি কাজ করবে, রাইট? এম জি কাজ করতেছে। সো এটার প্রতিক্রিয়া যে বলটা আছে ওইটা আর। সো যেহেতু বলটা কোনো দিকেই যাচ্ছে না, সো আমরা বলতে পারি যে আর আর এইটা সমান। সো আর ইকুয়াল আমরা লিখতে পারি 4 ইন্টু জি। সো জি যদি আমরা 10 ধরি, সো আমাদের অ্যান্সার আসে হচ্ছে 8 নিউটন। যেহেতু ঘর্ষণ এক ধরনের বল, সো আমাদের ঘর্ষণের এককটা নিউটনে হবে, বুঝছো? তারপর আমাদের কি বলছে যে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ ব্লক। ওকে, অর্থাৎ ব্লকটার ত্বরণ বের করতে বলছে। দেখো, এই যে বস্তুটা, এটাকে তো 10 নিউটন বল দ্বারা সামনে টানা হচ্ছে, রাইট? কিন্তু পুরো 10 নিউটনটা কি পাচ্ছে বলটা? পাচ্ছে না, কারণ এর বিপরীতে একটা ফ্রিকশন কাজ করতেছে, রাইট? কত মানে ফ্রিকশনটা কত? সেটা হচ্ছে 8 নিউটন। তাহলে আমাদের নেট ফোর্সটা কত? এফ নেটটা যদি আমরা হিসাব করি, সেটা হচ্ছে 10 মাইনাস 8 ইকুয়াল 2 নিউটন। সো আমাদের ত্বরণ সমান হবে এফ নেট ডিভাইডেড বাই এম। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, ওই সূত্র থেকে। সো এফ এর ভ্যালু হচ্ছে 2, এম এর ভ্যালু হচ্ছে 4। সো আমাদের এ ইকুয়াল পাবো আমরা 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো খুবই একটা সহজ ম্যাথ ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ম্যাথে আমাদের কি বলছে? নেক্সট ম্যাথে বলছে যে একটা এখানে কিছু ডেটা মিসিং আছে, বুঝছো? আমি একটু তোমাদের জিনিসটা বুঝাই দিই ভালো করে। সো এইখানে এটা 45 ডিগ্রি হবে। এখানে বলছে যে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বল প্রয়োগ করা হচ্ছে। এখন ফাইন্ড দ্য ভ্যালু অফ ফ্রিকশন। ওকে, সো আমাদের এখন ঘর্ষণটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ঘর্ষণটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর। এই মিউ কের ভ্যালুটা দেয়া আছে হচ্ছে 0.3। সো এখন আমরা আর এর ভ্যালুটা বের করব। আর এর ভ্যালু কিভাবে বের করব? দেখো, এখানে বলটাকে যদি আমরা উপাংশে বিভক্ত করি, এইটা হবে এফ কজ 45 ডিগ্রি, কারণ এইটার সাথে থেটা আছে। তো যার সাথে থেটা, সে হবে কজ থেটা, মানে সে তার সাথে কজ। ওকে, আর উপরের দিকে যদি আমি উপাংশটাকে বিভক্ত করি, সেটা হবে 10√2 সাইন থেটা। এগুলো কিন্তু ভেক্টরে পড়ে আসার কথা। এখন এই যে ব্লকটা, এটা তো নিচের দিকে একটা ফোর্স দিচ্ছে, তাই না? 4 ইন্টু জি। সো এইটা উপরের দিকে একটা রিয়াক্টিং ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে আর। এখানে আর সমান তুমি এটা লিখতে পারবা না, কারণ বস্তুটা দেখো শুধু সামনে যাচ্ছে, কিন্তু উপরে বা নিচে তো যাচ্ছে না। তার মানে কি বলা যায়? যে এই উপরে যতগুলো বল আছে আর নিচের যতগুলো বল আছে, দুই পাশে দুই পক্ষ সমান। এই জন্য উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। সো উপরে কি কি বল আছে? সেটা হচ্ছে আর প্লাস 10√2 সাইন থেটা, আর এই পাশে আছে হচ্ছে 4 ইন্টু জি। সো জি এর ভ্যালু আমরা 9.8 মানে 10 ধরে নিব হিসাব করার স্বার্থে। সো আর বের করব আমরা। দেখো, তো এটা জি এর ভ্যালু 10 ধরি, 4 10 40 হইল, মাইনাস 10√2 সাইন থেটা। দেখো, 10√2 আর সাইন 45 ডিগ্রি, রাইট? সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। সো √2 কাটা থাকবে হচ্ছে 10। সো 40 মাইনাস 10 ইকুয়াল টু 30 নিউটন। ওকে, সো আর এর ভ্যালু হচ্ছে 30। সো আমাদের থাকলো কত? 9 নিউটন হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণের ভ্যালু, ইকুয়াল 9 নিউটন। এখন যদি আমাদের বলতো যে ব্লকটির ত্বরণ কত, তো ত্বরণ আমরা কিভাবে বের করতাম? ত্বরণ বের করতে হইলে আমাদের আগে এফ নেটটা হিসাব করতে হইতো। এফ নেটটা কত?
আমাদের ফ্রিকশনটা কত? ফ্রিকশন হচ্ছে 9 নিউটন, রাইট? সো সামনে আবার আমাদের বলটা আছে আনুভূমিক দিকে যেহেতু যাচ্ছে, মানে আলটিমেটলি ব্লকটার গতি কোন দিকে? এদিকে, তাই না? সো আমরা তো এইটার সাথে হিসাব করতে পারবো না, এইটার সাথে আমরা হিসাব করতে পারবো না, আমরা এই দুই পক্ষ হিসাব করব। এখান থেকে আমাদের এফ নেটটা বের করতে হবে। এফ নেটটা সমান হবে এইটা, যে এফ নেট ইকুয়াল এফ কস 45 ডিগ্রি মাইনাস 9, মানে এফ কে আর কি। ওকে, সো এফ কস 45 ডিগ্রি কত? 10√2 ইন্টু 1/√2, কারণ কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ওকে, মাইনাস 9। সো √2 কাটা, 10 - 9 = 1 নিউটন। সো এটা হচ্ছে আমাদের নেট ফোর্স। আমাদের এখানে ত্বরণ হবে হচ্ছে এফ নেট ডিভাইডেড বাই এম, অতএব এ ইকুয়াল হবে, এটা যদি হয় হচ্ছে 1, নিচে হচ্ছে এম ইকুয়াল 4 কেজি, সো 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। দেন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো এখন নেক্সট টপিকে চলে যাই। স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ, এই জিনিসটা কি? ধরো একটা বস্তু আছে যেটার উপর বল আমরা প্রয়োগ করেছি ঠিকই, এখানে এফ বল এটাকে টানা হচ্ছে, কিন্তু বলটা মানে কিন্তু এই ব্লকটা বা বস্তুটা এটা স্থির। ধরো এটা এম ভর, এটাকে আমরা টানতেছি ঠিকই, বাট জিনিসটা নড়তেছে না। কেন নড়তেছে না? এর পিছন দিকে একটা ফোর্স আছে, যেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। অর্থাৎ একটা বস্তু স্থির থাকা অবস্থায় এটাতে যে ফ্রিকশনটা ক্রিয়া করে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। বুঝছো? দেখো, এই বস্তুটা স্থির হলেও এর উপর একটা বল থাকা লাগবে বা এর টেন্ডেন্সি অফ মোশন থাকা লাগবে। সেটা কি? মনে করো একটা বস্তু, এটা একটা স্থির অবস্থায় আছে, এটাকে আমি কোনো বল দিচ্ছি না, এটার মধ্যে কোনো বল নাই, ঠিক আছে? এটার মধ্যে আমরা কোনো বল দিচ্ছি না, বা এটার গতি নাই, কিচ্ছু না, এটা জাস্ট স্থির। তখন এটা এখানে কোনো মানে ফ্রিকশনও থাকবে না। কিন্তু যখন আমরা একটা বল প্রয়োগ করতেছি বস্তুটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য, তখন যে ফ্রিকশনটা কাজ করবে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, তো শর্তটা হচ্ছে টেন্ডেন্সি অফ মোশন থাকতে হবে। স্থির হলেও এর টেন্ডেন্সি থাকতে হবে সামনে যাওয়ার জন্য। ওকে, এই এফএসটা, এই স্ট্যাটিক ফ্রিকশনটা, এটা একটা ভ্যারিয়েবল, এইটা কনস্ট্যান্ট কোনো ভ্যালু না। কিরকম? আমি আগে লিখে দিই, এফএস ইজ আ ভ্যারিয়েবল। কিন্তু আমাদের এই যে কাইনেটিক ফ্রিকশন ছিল, এটা আবার তোমার এই কাইনেটিক ফ্রিকশনটা যে ছিল এটা কিন্তু কনস্ট্যান্ট। ফ্রিকশন ইজ কনস্ট্যান্ট। এখন আমি বোঝাবো যে কেন এইটা কনস্ট্যান্ট আর কেন এই স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে যেটার ভ্যালু চেঞ্জ হয়, মানে কোনো কিছুর উপর নির্ভর করে যেটার ভ্যালু চেঞ্জ হয়ে যায়। কিরকম? ধরো ধরো যে এখানে একটা ব্লক আছে যেটাকে আমরা 10 নিউটন বল প্রয়োগ করতেছি, কিন্তু এটা সামনে যাচ্ছে না। এমন একটা বা 20 নিউটন বল প্রয়োগ করতেছি, এটার জন্য এটা সামনে যাচ্ছে না। কিন্তু এমন একটা বল প্রয়োগ করছি আমরা 100 নিউটন, এটা মানে 100 নিউটন বল প্রয়োগ করার ফলে বলটা মানে এই ব্লকটা সামনে চলে গেছে। এর যদি কম বল আমরা প্রয়োগ করতাম তাহলে এটা যাইতো না সামনে।
সো এই 20 নিউটন যখন থাকতেছে তখন আমাদের ফ্রিকশনটা, আমাদের যে স্ট্যাটিক ফ্রিকশন, এইটাও 20 নিউটনই কাজ করবে। যখন 10 নিউটন দিব তখন 10 নিউটনই কাজ করবে। অর্থাৎ এই বলের উপর নির্ভর করে আমাদের এই ফ্রিকশনটা কাজ করবে। কিন্তু 100 নিউটন যখন দিলাম তখন বলটা, মানে এই ব্লকটা কেন সামনে চলে গেল? কারণ তখন এই স্ট্যাটিক ফ্রিকশনের সীমাটা এই পার করে ফেলছে আমাদের এই বলটা। ধরো এইটা 99 নিউটন পর্যন্ত এটার এই ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু ছিল, এই স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু ছিল 99 নিউটন। এই 99-এর উপরে যখনই তুমি দিবা তখনই ব্লকটা সামনে যাওয়া শুরু করবে। এই জন্য বলা হয়েছে যে এই স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে ভ্যারিয়েবল। তুমি যখন 10 নিউটন দিচ্ছ তখন এটা 10 নিউটনই ক্রিয়া করবে এই ফ্রিকশনটা। যখন 20 নিউটন বল দিচ্ছ 20 নিউটনই ক্রিয়া করবে, 30 দিলে 30 ক্রিয়া করতো, যতক্ষণ না পর্যন্ত এর ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম এর রেঞ্জটা পার করতো ততক্ষণ পর্যন্ত এই বলের অনুযায়ী এই ভ্যারিয়েবল হইতো এই ভ্যালুটা। বুঝছো? এখন একটা জিনিস বুঝতে হবে যে আমরা আমাদের বইয়ে এই যে স্ট্যাটিক ফ্রিকশনের সূত্র দেয়া আছে সেটা হচ্ছে Fs ইকুয়াল মিউ এস ইন্টু আর। এইটা আমাদের বইয়ে সূত্র দেয়া আছে, কিন্তু এই সূত্রটা অ্যাকচুয়ালি এফএস এর সূত্র না, এটা হচ্ছে এফএস ম্যাক্সের সূত্র। অর্থাৎ ম্যাক্সিমাম যে স্ট্যাটিক ফ্রিকশনটা কাজ করবে সেইটার সূত্র হচ্ছে এইটা। দেখো, এই অনুযায়ী তুমি যদি ম্যাথ করতে যাও, এই সূত্র অনুযায়ী দেখবা যে যত বল প্রয়োগ হচ্ছে, যে ধরো এফ ইকুয়াল 4 নিউটন প্রয়োগ হচ্ছে, তোমার এই ম্যাক্সিমাম ভ্যালুটা বের হবে হচ্ছে 10 নিউটন। দেখো, এরকম কি কখনো হইতে পারে যে একটা সমতলে, ঠিক আছে, একটা মনে করো সরল রৈখিক পথে একটা বস্তু আছে, যে এটাকে তুমি সামনের দিকে এইদিকে বল প্রয়োগ করতেছো, এটা বস্তুটা এখন উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করবে? এরকম কি কখনো হইতে পারে? দেখো, এফ নেটটা কিন্তু এইদিকে প্রকাশ করতেছে 6 নিউটন, কারণ এদিকে 10 এদিকে 4। সো আলটিমেটলি এটা এইদিকে দৌড় মারার কথা। সো এটা সঠিক নয়, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটা কত এইখানে? দেখো, 4 নিউটনে যদি বলটা স্থির থাকে তার মানে আমাদের এখানে স্ট্যাটিক ফ্রিকশনটা 4 নিউটনই কাজ করতেছে। যেহেতু এটার ম্যাক্সিমাম 10 নিউটন, সো 10-এর উপরে তোমাকে এই বস্তুটা তুমি যদি নড়াইতে চাও তাহলে তোমাকে 10 নিউটনের উপরে বল প্রয়োগ করতে হবে। ম্যাথ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে দেখো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফ্রিকশন। 4 কেজি ভরে একটা ব্লক দেয়া আছে, এখান থেকে আমরা আগে বলটা ক্লিয়ার করে নিই। Wait. এখানে 6 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আমাদের বলছে ফ্রিকশন কত। বলটা স্থির, ধরে নাও এই ব্লকটা স্থির অবস্থায় আছে, ব্লকটা স্থির, ওকে, ব্লক নড়তেছে না। এখন আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফ্রিকশন, আমরা স্ট্যাটিক ফ্রিকশনটা বের করব। আমাদের বইয়ের সূত্র অনুযায়ী যদি আমরা ম্যাথ করি সেটা হচ্ছে Fs ইকুয়াল মিউ এস ইন্টু আর। সো মিউ এস এর ভ্যালু হচ্ছে 0.2, আর এর ভ্যালু হচ্ছে এদিকে যদি 4 ইন্টু জি কাজ করে, উপরের দিকে 4 ইন্টু জি কাজ করবে। সো এটা হচ্ছে আর এর ভ্যালু আমরা জানি 4 ইন্টু জি, সো 4 ইন্টু 10, জি এর ভ্যালু 10 ধরে নিলাম, তো 4 2 8 নিউটন হয়। দেখো, এদিকে কাজ করতেছে 6 নিউটন, একটা স্থির বস্তু যেটাকে আমরা 6 নিউটন বলে সামনের দিকে টানতেছি। এখন বস্তুটা কি উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করবে? কারণ এখানে তো 8 নিউটন হচ্ছে এর ফ্রিকশন। এরকম কি কখনো হইতে পারে যে ফ্রিকশনই বেশি, বলটা কম? তাহলে এরকম হইলে তো বলটা পিছনের দিকে দৌড় দেওয়া শুরু করতো এই ব্লকটা, এরকম তো ঘটে না। তাহলে আমাদের এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন। তুমি যদি বস্তুটাকে সামনে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে 8 প্লাস বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ 8-এর উপরে তুমি যে কোনো বল প্রয়োগ করলেই সামনে যাবে বস্তুটা। তাহলে আপনি যে বললেন যে এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন, এফএস ম্যাক্স, তাহলে এফএস এফএস কত? এফএস হচ্ছে এই ক্ষেত্রে 6 নিউটনই। এফএস হচ্ছে 6 নিউটন, কারণ যেহেতু স্ট্যাটিক ফ্রিকশন একটা ভ্যারিয়েবল এবং এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8 নিউটন, এখানে 6 নিউটন বল প্রয়োগ করার ফলেও বস্তুটা সামনে এগোচ্ছে না, বস্তুটা স্থির, তাই বস্তুটা এই ফ্রিকশনটা এফএস এক্ষেত্রে হচ্ছে 6 নিউটন। কিন্তু আমাদের মার্ক পাইতে হইলে ভাইয়া এইভাবেই ম্যাথ করতে হবে, এই যে এইভাবে ম্যাথ করতে হবে, ঠিক আছে? আমরা সবসময় ম্যাক্সটাই বের করব, কিন্তু অরিজিনালি উত্তর কিন্তু এইটা। তো চলো এখন নেক্সটে চলে যাই। এখানে আরেকটা ম্যাথ আছে, এটা দেখলেও ক্লিয়ার হয়ে যাবে, করাই দিই।
সো এখানে 20 নিউটন বলে টানা হচ্ছে 4 কেজি ভরের ব্লক। সো এখানে বলছে ফ্রিকশন বের করো। ফ্রিকশন আমরা জানি হচ্ছে এফএস ইকুয়াল মিউ এস ইন্টু আর, বা যাই বলো মিউ ইন্টু আর, তুমি যাই ধরো না, তুমি তো আগে থেকে জানো না ব্লকটা স্থির আছে নাকি গতিশীল আছে। যেহেতু এখানে মিউ দুইটা দেয়া আছে, সো কনফিউশনে পড়ে যাবা। সো মিউ এস এর ভ্যালু যদি তোমরা 0.6 ধরো, আর হচ্ছে আর কত, আর হচ্ছে 4 ইন্টু হচ্ছে জি, সো আমরা পাবো হচ্ছে 40। সো আমাদের ফ্রিকশনটা বের হবে হচ্ছে 24 নিউটন। আমাদের স্ট্যাটিক ফ্রিকশনটা আমরা বের করছি হচ্ছে 24 নিউটন। দেখো 24 নিউটন যদি এইদিকে কাজ করে, এইদিকে কাজ করতেছে 20 নিউটন, বলটা ছিল স্থির। স্থির অবস্থায় একটা বস্তুকে আমি এদিকে টান দিলাম, বস্তুটা উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করবে। সো এটা হচ্ছে আমাদের এফএস লিমিটিং বা এফএস ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল 24 নিউটন। আর এফএসটা কত এই ক্ষেত্রে? এক্ষেত্রে এফএসটা হচ্ছে আমাদের 20 নিউটনই। বুঝছো? সো এটা হচ্ছে শেখার জন্য হচ্ছে এগুলো, আর এইটা হচ্ছে মার্ক পাওয়ার জন্য। ওকে, তো চলো এখন নেক্সট টপিকে চলে যাই। সো আমাদের এই টপিকটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ঘর্ষণ কোণ। এই জিনিসটা কি এটা যদি একটু বোঝাই, ধরো এই বস্তুটা এফ বলে ক্রিয়া করতেছে, এদিকে এদিকে গতিশীল, এটাকে এফ বলে টানা হচ্ছে। এখন আমরা বস্তুটা তো ধরো এম ভরের ব্লক, ধরো এটা একটা এম ভরের ব্লক। সো এটা নিচের দিকে একটা প্রতিক্রিয়া দিবে, রাইট? প্রতিক্রিয়া বলতে একটা ওজন বা একটা বল প্রয়োগ করতেছে, রাইট? এটা হচ্ছে এমজি, তাই না? তো এখন এই মাটিও তো উপরের দিকে একে একটা বল প্রয়োগ করবে, যেটাকে আমরা আর ধরে নিই। এখন বস্তুটা যেহেতু গতিশীল, এই বস্তুর গতির বিপরীতে একটা ঘর্ষণ কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের ঘর্ষণ, গতীয় ঘর্ষণ। এখন দেখো দুইটা ভেক্টর রাশি, এই বল, প্রতিক্রিয়া বল এটা একটা ভেক্টর রাশি, এই ঘর্ষণ বল এটা একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশি, এদের পাদবিন্দু যেহেতু একই, তার মানে এদের একটা লব্ধি থাকবে। ওকে, এদের একটা লব্ধি আছে। সো এই লব্ধি এটাকে আমরা ধরে নিই হচ্ছে ডব্লিউ। সো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে ঘর্ষণ এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি। এই লব্ধি এবং এই প্রতিক্রিয়া বলের যে মধ্যবর্তী কোণ, সেইটা হচ্ছে ঘর্ষণ কোণ। যেহেতু এটা গতিশীল অবস্থায়, সো আমরা কে লিখে নিলাম, কাইনেটিক ঘর্ষণ কোণ। ওকে, সো এই থেটাটা এখন আমরা বের করব। জিনিসটা তো বুঝলা যে এই যে ঘর্ষণ, এই ঘর্ষণ আর এই প্রতিক্রিয়া বল, এদের এই দুইটা যেহেতু ভেক্টর, এদের মধ্যবর্তী যে এদের যে লব্ধিটা বের হবে, সেই লব্ধি আর এই যে প্রতিক্রিয়া বল, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। ওকে, সো আমরা ডব্লিউ ইকুয়াল কি লিখতে পারি বলো তো, বা আর ইকুয়াল আমরা কি লিখতে পারি? আর ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ কজ থেটা, রাইট? তারপর আমরা এফ কে সমান লিখতে পারি ডব্লিউ সাইন থেটা, কারণ যার সাথে থেটা থাকবে তার সাথে কস থেটা থাকবে। ওকে, এই দুইটাকে এখন আমরা ভাগ করব। দেখো এফ কে ডিভাইডেড বাই আর ইকুয়াল আর সাইন থেটা ডিভাইডেড বাই আর সরি ডব্লিউ সাইন থেটা ডিভাইডেড বাই ডব্লিউ কস থেটা।
ওকে, সো ডব্লিউ ডব্লিউ কাটা সাইন থেটা বাই কস থেটা হয় ট্যান থেটা। সো এই আরটা আমি দেবো ওই পাশে, সো আমাদের বেরোবে এফ কে ইকুয়াল আর ট্যান থেটা, তাই না? বা এটা তুমি এইভাবে লিখতে পারো যে এফ কে ইকুয়াল ট্যান থেটা ইন্টু আর। দেখো আমরা একটা সূত্র জানতাম ঘর্ষণের, যে এফ কে ইকুয়াল মিউ এস ইন্টু আর, রাইট? এই দুইটা যদি তুমি তুলনা করো, দেখো সব কিছু সেম আছে, তার মানে এই ট্যান থেটা আর মিউ এসটা সমান। সো ট্যান থেটা ইকুয়াল মিউ এস, অর্থাৎ মিউ এস ইকুয়াল তুমি লিখতে পারো, সরি, মিউ এস ইকুয়াল, মেরে মিস্টেক। সো তুমি থেটা ইকুয়াল লিখতে পারো ট্যান ইনভার্স মিউ এস, বা থেটা কে হবে, যেহেতু গতিশীল অবস্থায় আমরা এগুলো সব বের করছি। তো এগুলো প্রত্যেকটাই সূত্র, প্রত্যেকটাই বিভিন্ন জায়গায় কাজে লাগাইতে পারবা। সো এটা একটু নোট করে নিও। সো এই ঘর্ষণ কোণের সূত্রটা লিখে নিও, ওকে? এটা অনেক জায়গায় আসবে। তারপর এই সূত্র, সবগুলো সূত্র ইম্পর্টেন্ট। এবার আমরা স্থিতিশীল অবস্থায় দেখব, ঠিক আছে? ধরো এই বস্তুটা, এটার ভর হচ্ছে এম, এই বস্তুটা স্থির অবস্থায় আছে, বস্তুটা একদম এই বড়, ওহো না, এটা দেয়া, এই কালার দেওয়া যাবে না। কালার কোনটা দেয়? এটা দিলাম। এইদিকে এর যে মাটিতে যে ওজনটা প্রয়োগ করবে সেটা এইদিকে আসবে, তাই না? এইটার উপাংশতে আমি যদি একটু বিভক্ত করি, ধরো এইটা থেটা কোণে এভাবে আছে, ঠিক আছে? So, এইটা যদি থেটা হয়, এটাও আমাদের থেটা হবে, বুঝছো? এটা তোমরা অন্য ভেক্টরে জানতে পারবা। এটা যেহেতু থেটা, এটাও থেটা, ওকে? সো এইটা হচ্ছে আর, এইটাকে তুমি লিখতে পারো আর কস থেটা, এইটা হচ্ছে আর সাইন থেটা। সো এই আর সাইন থেটার কারণে এই জিনিসটা, মানে এই ব্লকটা এদিকে আসতে চাইবে, এর টেন্ডেন্সি অফ মোশন এদিকে ক্রিয়েট হবে। সো তখন একটা মানে স্থিতি ঘর্ষণও থাকবে একটা, ওকে? এটাকে বলা হবে এফএস বা স্থিতি ঘর্ষণ। সো এই যে এখন আমরা ঘর্ষণ কোণটা কিভাবে বের করব? আমাদের ঘর্ষণ কোণটা বের করতে হবে যে আমরা লিখতে পারি যে এফএস ইকুয়াল আর সাইন থেটা। কারণ দেখো, কারণ কি? কারণ হচ্ছে এদিকে বস্তুটা এদিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না, রাইট? সো এইটা সমান এইটা লিখতে পারি। এখন এই যে বস্তুটা মাটিতে যে বলটা প্রয়োগ করলো, মাটিতে বল প্রয়োগ করলো, মাটি তো এর উল্টো দিকে একটা বল প্রয়োগ করবে, তাই না? মাটি এদিকে একটা বল প্রয়োগ করবে। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর প্রাইম, ওকে? সো আর প্রাইম ইকুয়াল আর কস থেটা। কারণ, কারণ কি? কারণ হচ্ছে এটা আসলে ডব্লিউ হইতো, ঠিক আছে? ডব্লিউ হইতো, আমি আর ভুল করতেছি। এইটা হচ্ছে শুধু আর, ওকে? আর ইকুয়াল ডব্লিউ কস থেটা। খুবই দুঃখিত ভাই দেরি করানোর জন্য, এইভাবে আমি একটা জিনিস ভুল করে ফেলছি। সো এটা হচ্ছে ডব্লিউ কস থেটা, এটা হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে আর। সো আর ইকুয়াল আমরা লিখতে পারি যে ডব্লিউ কস থেটা। কারণ কি? কারণ বস্তুটা সামনে উপরেও যাচ্ছে না, নিচেও পড়তেছে না, সো সাম্যাবস্থায় আছে। তাই তার মানে এই বল আর এই বল সমান, আর এই বল আর এই বল সমান, কারণ বস্তুটা স্থির। তো এখন তুমি ভাগ করে দাও, এফ এস ইকুয়াল আর সাইন থেটা ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই আর কস থেটা। সো এটা কাটা, ডব্লিউ হবে, বারবার ভুল করতেছি কেন? ডব্লিউ ডব্লিউ কাটা, সো এটা হবে ট্যান থেটা। সো এফ এস ইকুয়াল আর ট্যান থেটা, ওকে? থেটা এস দাও, কারণ এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ ছিল।
সো আমাদের ফর্মুলা কি কি পাইলাম সেটা হচ্ছে এফএস ইকুয়াল আর ট্যান থেটা এস। আমরা একটা সূত্র জানতাম যে এফএস ইকুয়াল আর ইন্টু মিউ এস, তাই না? জানতাম তো, এটা তো আমরা একটু আগে পড়ে আসলাম। সো ট্যান থেটা ইকুয়াল আমরা লিখতে পারি যে মিউ এস, আবার থেটা ইকুয়াল লিখতে পারি ট্যান ইনভার্স মিউ এস। ওকে, সো এই ছিল আমাদের ঘর্ষণের সম্পূর্ণ টপিক। আমি নেক্সটে আরেকটা ভিডিও বানাবো, ওইখানে আমি ঘর্ষণের অনেক অনেক ম্যাথ করাবো, অনেক ভালো ভালো ম্যাথ করাবো। ওকে, তো আমি এখানে ঘর্ষণের একদম ফুল টপিক আলোচনা করেছি, যত ধরনের টপিক আছে ঘর্ষণে আমাদের যা যা লাগবে সব আলোচনা করেছি এখানে। তো আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারছো, না বুঝলে আমাকে কমেন্টে জানাইতে পারো। সো তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।